হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো নিউ এজ অফ স্টারডাম নিয়ে। স্টারডাম বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। পিওর স্টারডাম থেকে আস্তে আস্তে স্টারডামটা কিন্তু ফ্র্যাঞ্চাইজ ড্রিভেন, আইপি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ড্রিভেন হয়ে যাচ্ছে। এবার এই পয়েন্টটা নিয়ে আমি কথা বলেছিলাম যখন আমি স্ত্রী টুর বক্স অফিস সাকসেসটা ডিকোড করেছিলাম। আমি কিন্তু সেখানে বলেছিলাম যে এই ক্যারেক্টারগুলো বা এই আইপিটার জন্য কিন্তু সিনেমাটা চলছে। এই সিনেমাটাতে যে স্টাররা আছে তারা কিন্তু সেই অর্থে সুপারস্টার না হলেও বিকজ অফ দ্য আইপি অর বিকজ অফ দ্য ক্যারেক্টার দে আর প্লেইং, ওই জিনিসটা কিন্তু অডিয়েন্সকে টেনে আনছে। তো স্টারডাম জিনিসটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো স্টারডাম কি? এবার দেখুন, স্টারডামের অনেকগুলো সোশ্যাল কালচারাল লেয়ার আছে। আমি সেগুলোতে ঢুকছি না, এগুলো নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি। আমি না হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এক কথায় আমি যদি বলি, স্টারডাম হচ্ছে আপনি যদি আপনার ধকে কতটা অডিয়েন্স পুল করতে পারছেন রিগার্ডলেস অফ এভরিথিং। আপনার সিনেমার ডাইরেক্টরকে, আপনার সিনেমার কোস্টার্সকে, আপনার সিনেমার কোয়ালিটি কি, আপনার সিনেমার কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভ্যালু আছে কিনা, সবকিছু বাদ দিয়ে আপনি আপনার নিজের এলেমে, আপনার নিজের এখতিয়ারে কতটা অডিয়েন্স ড্র করতে পারছেন, দ্যাট ইজ স্টারডাম ইন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল অফ সেন্স। এবার এই স্টারডাম আমরা থ্রু আউট দ্য হিস্ট্রি সব ইন্ডাস্ট্রিতেই দেখেছি। হলিউডে আমি যদি একদম সেই চার্লি চ্যাপলিন, মেরি পিকফোর্ড থেকে শুরু করি, তারপরে ডগলাস ফেয়ারব্যাঙ্কস, তারপরে জন ওয়েন, ক্লিন্ট ইস্টউড, গ্যারি কুপার, তারপরে 70s বা 80s এ যখন আসছে, 80s এ টম হ্যাঙ্কস, টম ক্রুজ, 90s এ জিম ক্যারি, হ্যারিসন ফোর্ড, সিলভেস্টার স্ট্যালোন। হ্যারিসন ফোর্ড, সিলভেস্টার স্ট্যালোন তার আগে থেকেই ছিলেন। তো এই জিনিসটা, এই স্টারডামটা আমরা দেখছি 2000s এ অ্যাডাম স্যান্ডলার বা উইল স্মিথ। আমরা বলিউডে দেখেছি অশোক কুমার থেকে শুরু করে রাজেন্দ্র কুমার, তারপরে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, আমির খান, সালমান খান, রাজেশ খান্না, অক্ষয় কুমার। বাংলায় আমরা উত্তম কুমারকে দেখেছি। সাউথের সুপারস্টাররা আছেন, তারা কিন্তু তাদের এলেমে সিনেমার কোয়ালিটি যাই হোক, পোস্টার্স যেই থাকুক, সিনেমা মানে সিনেমার বিষয়বস্তু যাই হোক, ইন্টেলেকচুয়াল প্রপার্টি যাই হোক, লোকে কিন্তু তাদের দেখতে গেছে এবং এটাকেই আমরা স্টারডাম হিসেবে বুঝি, দি পিওরেস্ট ফর্ম অফ স্টারডাম। এবার এই যে স্টারডামটার কথা আমরা বলছি, এই জিনিসটা কিন্তু আর্লি 2000s থেকে চেঞ্জ করা শুরু হয় হলিউডে। প্রিসাইসলি আমি যদি একটা বছর বলি, সেটা হচ্ছে 2001। 2001-এ হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজ শুরু হচ্ছে, লর্ড অফ দ্য রিংস শুরু হচ্ছে, এক্সমেন শুরু হচ্ছে। তো তারপরে আস্তে আস্তে আমরা কি দেখতে পাচ্ছি, যে স্টারডামটা স্টার থেকে আস্তে আস্তে স্টার প্লাস কনসেপ্ট হয়ে যাচ্ছে। একজন স্টার সে কি রোল প্লে করছে সেটা না, একটা স্টারের সাথে একটা আইপি বা একটা স্পেসিফিক ক্যারেক্টার যখন অ্যালাইন করছে, তখন বক্স অফিসে ম্যাজিক করছে। এবার এই আর্লি 2000 থেকে হলিউডের এই শিফটটা ফ্র্যাঞ্চাইজের দিকে, আইপির দিকে শিফট হওয়ার কারণটা কি ছিল? কারণটা ছিল হচ্ছে মিড 90s। এবং মিড 90s-এ হলিউডের অ্যাক্টরদের স্যালারি যেখানে গিয়ে পৌঁছেছিল, মানে সেটা আলাদা একটা ভিডিও ডিজার্ভ করে ভেরি অনেস্টলি। তো 1995 সালে জিম ক্যারি একটা সিনেমা করছেন, সিনেমাটার নাম হচ্ছে দ্য কেবল গাই। সিনেমাটা হয়তো অনেকে দেখেননি বা নামও শোনেন। ইটস লাইক এ স্মল ব্ল্যাক কমেডি ফিল্ম। সেই সিনেমাটার জন্য জিম ক্যারি চার্জ করছেন $20 মিলিয়ন। $20 মিলিয়ন, ভাবুন সেই সময়কার টাকার ভ্যালুতে। এখন তো বেশ কয়েক গুণ বেড়ে গেছে সেটার ভ্যালু। তো এই কেবিল গাইয়ে যে জিম ক্যারি $20 মিলিয়ন পাচ্ছেন, তারপরে পুরোপুরি ফ্লাড গেট ওপেন হয়ে যাচ্ছে হলিউডে। এবং হলিউড অ্যাক্টারদের স্যালারি মানে মানে আনবিলিভেবল লেভেলে পৌঁছেছে। যারা টপ গাই ছিলেন তারা 20 মিলিয়ন, 25 মিলিয়ন, 30 মিলিয়ন চার্জ করছেন। ইভেন যারা ধরুন এ লিস্টার না, যারা বি লিস্টার, এরা ওয়েসলি স্নাইপস এর মতো লোক সেই সময় $10-12 মিলিয়ন করে চার্জ করছে। স্টিভেন স্লিগাল $10-12 মিলিয়ন চার্জ করছিল সেই সময়। তো আনবিলিভেবল একটা ফ্লাড গেট। এবং শুধুমাত্র যে তারা মানে ফ্রন্ট এন্ডে টাকা নিচ্ছে তা না, তাদের ব্যাক এন্ডে ডিল থাকতো, মানে যেটাকে প্রফিট শেয়ারিং বলি আমরা আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কনটেক্সটে। আমি একটা উদাহরণ দিচ্ছি। সিক্স সেন্স বলে সিনেমাটার নাম তো সবাই শুনেছেন। তো ব্রুস ওয়েলি সিক্স সেন্সের জন্য $70 মিলিয়ন পেয়েছিলেন, কারণ সিক্স সেন্স যখন অরিজিনালি তৈরি হয়েছিল, ইট ওয়াজ আ লো বাজেট ফিল্ম, ঠিক আছে? তো সেই অর্থে বড় স্টার বা এরকম নেওয়ার তাদের বাজেট ছিল না। তো ব্রুস উইলিস ইনিশিয়ালি টাকা কম নিয়েছিলেন, যে মানে আপফ্রন্ট যে পেমেন্টটা, এবং তিনি ব্যাক এন্ড শেয়ারে নিয়েছিলেন। এবং তারপরে 1999-এ যখন আসছে দ্য সিক্স সেন্স, ট্রিমেন্ডাস বক্স অফিসে ওয়ার্ক করছে, পপ কালচার ফেনোমেনান হয়ে যাচ্ছে। হি গট 70 মিলিয়ন।
টম হ্যাংসের এরকম বেশ কয়েকটা মানে পে আউট আছে। সেভিং প্রাইভেট রায়ানের জন্য টম হ্যাংস আপ ফ্রন্টে তার স্যালারি অনেক কমিয়ে দিয়েছিলেন, কারণ যে ওয়ার সিন যেগুলো ছিল সেগুলো অনেক বেশি কস্ট আর কি কস্ট বেড়ে গেছিল। কি আবারও সে ব্যাক এন্ডে ডিল নিচ্ছে, ব্যাক এন্ডে করে সে আবার ওরকম ওই 50-60 মিলিয়ন ডলারের কাছাকাছি চলে যাচ্ছে সেভিং প্রাইভেট রায়ান যখন বক্স অফিসে করছে। তো আনবিলিভেবল একটা কিন্তু বক্স অফিস এরা পাচ্ছে। এবার এই যে বক্স অফিসটা আসা শুরু করলো বা এই যে স্যালারিটা, এটা কিন্তু আউট অফ মানে কি বলবো পুরোপুরি আউট অফ কন্ট্রোল হওয়া শুরু করলো একটা স্টেজের পরে গিয়ে। মানে যে কোনো একটা 20 মিলিয়ন চার্জ করছে, 30 মিলিয়ন চার্জ করছে, ব্যাক এন্ডে তাদেরকে ডিল দিতে হচ্ছে। সো মানে সিনেমার বাজেট বহুগুণ বেড়ে যাচ্ছে, কারণ টাকাটা তো এখান থেকেই আসবে না। তো সিনেমার বাজেট বেড়ে যাচ্ছে এবং প্রডিউসারদের প্রফিটের মার্জিন খুব কমে যাচ্ছে। এবং মিড 90s থেকে আর্লি 2000s-এ হলিউডের অ্যাক্টরদের যা স্যালারি ছিল সেটা আমি যদি টাকার ভ্যালু অ্যাডজাস্ট করি, সেটা তার আগেও হয়নি আর পরেও হয়নি। মানে তার আগে তো হয়ইনি, টাকার ভ্যালু অ্যাডজাস্ট করলে এখনকার হলিউড স্টাররাও যে আর্ন করেন ওই মিড 90s থেকে আর্লি 2000s ওই ফেজটায় ধারে কাছেও যায় না কেউ। তো এই কারণে কিন্তু হলিউড প্রডিউসাররা কি করছে, আর্লি 2000s থেকে দে আর ফোকাসিং অন ক্রিয়েটিং দ্য কন্টেন্ট। হ্যারি পটার আসছে, সেই সময় লর্ড অফ দ্য রিংস আসছে, সেই সময় তারপরে ধরুন ক্রনিকলস অফ নার্নিয়া আসছে, স্পাইডারম্যান আসছে স্যাম রেইমির, তারপরে তো 2008-এ এমসিইউ আসছে, তার আগে ধরুন এক্সমেন চলছে, আরো প্রচুর ফ্র্যাঞ্চাইজেস চলছে। এইখানে কিন্তু দে আর পুশিং দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি। স্টার না, কারণ স্টারদের যা স্যালারি আর্লি 2000s-এ দাঁড়িয়েছিল বড় স্টারদের, দে আর বেসিক্যালি আনঅ্যাফোর্ডেবল। টম ক্রুজের আয়রন ম্যানের রোল করার কথা ছিল, এবার টম ক্রুজ যে টাকা চেয়েছিল এমসিইউ মানে মার্ভেল স্টুডিওস যখন ছিল ডিজনি কিনে নেওয়ার আগে, দে কুড নট অ্যাফোর্ড টম ক্রুজ, তাই জন্য রবার্ট ডাউনি জুনিয়রকে পরবর্তীকালে নেওয়া হয়। এটা একটা ফান ফ্যাক্ট। তো তারা কি করছে, তারা আইপিটা বেশি করে পুশ করছে। দেখুন ড্যানিয়েল র্যাডক্লিফ তার হ্যারি পটার বাদ দিয়ে তার অন্য সিনেমার বক্স অফিস দেখুন, হি ইজ নট আ বক্স অফিস ড্র outside of Harry Potter, but Daniel Radcliffe as Harry Potter did some of the highest grossing films ever. Same with Johnny Depp, Pirates of the Caribbean ছেড়ে দিন, তার অন্য সিনেমার বক্স অফিস দিন কিছুই নেই, বাট অ্যাজ ইন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান অ্যাজ জ্যাক স্প্যারো তার বক্স অফিসটা দেখুন। রবার্ট ডাউনি জুনিয়র সেম অ্যাজ আয়রন ম্যান, ক্রিস হেমসওয়ার্থ সেম অ্যাজ থর, আপনি স্পাইডারম্যান যে তিনজন প্লে করেছে গারফিল্ড, কি বলে টোবি ম্যাগুয়ার, অ্যান্ড্রু গারফিল্ড আর তিনজন দেখে নিন, টম হল্যান্ডকে দেখে নিন, তাদের আলাদা সিনেমার বক্স অফিস কি। সো এখানে কি হয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে কন্টেন্টটাকে পুশ করছে, যেখানে স্টারডাম কিন্তু আসছে আপনি কোন রোলটা প্লে করছেন দুটোকে অ্যালাইন করে। রবার্ট ডাউনি জুনিয়রের আপনি আয়রন ম্যানের সিনেমাগুলো ছেড়ে দিলে আর দুটো শার্লক হোমস ছেড়ে দিলে তার কিচ্ছু মানে তার সিনেমার কোনো বক্স অফিসই নেই। মানে এটা মানে আপনার মানে বক্স অফিস মোজোতে গিয়ে চেক করতে পারেন রবার্ট ডাউনি জুনিয়রের প্রোফাইল। সে কিন্তু যখন ওই আয়রন ম্যান রোলটা প্লে করছে দেন হি ইজ দ্য বক্স অফিস ড্র। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির কনসেপ্টটা। এবং এখন তো হলিউড আরো একটা নেক্সট লেভেলে চলে গেছে, এখন কিন্তু স্টার প্লাস কনসেপ্টও আর ম্যাটার করছে না, এখন শুধু কনসেপ্ট। মানে দেখুন কতগুলো ক্যারেক্টার তো রিবুট হয়ে গেছে, প্রচুর মানে প্রজেক্ট কিন্তু রিবুট হচ্ছে। এখন স্পাইডারম্যান 3বার অলরেডি হয়ে গেছে, অন্যান্য যেসব ক্যারেক্টাররা আছে সেগুলো রিবুট হচ্ছে। তো এখন হলিউড কাইন্ড অফ ওটা থেকে ওই স্টার প্লাস কনসেপ্টের ও পরবর্তী স্টেজে চলে গেছে, যেখানে শুধু কনসেপ্ট, এখন শুধু ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা, কোন ক্যারেক্টার কোন ওয়ার্ল্ড বিল্ডিংটা দেখাচ্ছে, কোন গল্প বা কোন কমিক বুক বা কোন ভিডিও গেমের ওপরে সেট, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা সেটা ম্যাটার করে। তো দে হ্যাভ টেকেন ওয়ান লেভেল ফার্দার, মানে স্টার প্লাস কনসেপ্টেরও একটা লেভেল ওপরে চলে গেছে। এবার আমি আসবো হচ্ছে কাট টু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। এবার ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বরাবরই প্রচন্ড পরিমাণে স্টার ড্রিভেন। হলিউডে একটা সময় ছিল, বাট এই লেভেলে হলিউড কোনোদিন ছিল না। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বরাবরই ভীষণভাবে স্টার ড্রিভেন, এবং শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। এই কারণেই কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কন্টেন্ট ইভলভ নয়। এটার কারণ হচ্ছে কারণ আমাদের সারা জীবন সিনেমা তৈরি হয়েছে স্টারকে দেখে, সেই স্টারের কি ইমেজ, সেই স্টারের ফ্যান বেস কি খাবে, এইটা দেখে কিন্তু সিনেমা বানানো হয়েছে। স্টার দেখে সিনেমা বানানো হয়েছে, কন্টেন্ট দেখে কিন্তু সিনেমা বানানো কোনোদিন আমাদের ইন্ডাস্ট্রিতে হয়নি। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি যে কটার মানে ভারতের মধ্যে যে কটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সব কটার ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য।
তো এই জন্য কিন্তু ইন্ডিয়ান ফিল্মস ইভলভ নয়। আপনি দেখুন ইরানিয়ান ফিল্ম তারা কোথায় চলে গেছে কোয়ালিটির দিক দিয়ে, সাউথ কোরিয়ান সিনেমা দেখুন, সাউথ কোরিয়ান একটা মানে একদম নতুন ফিল্ম ইন্ডাস্ট্রি, ওদের লেট 90s এর আগে কোনো সিনেমাই ছিল না, তারা কোথায় চলে গেছে। ইন্দোনেশিয়ান সিনেমা আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে। তো আমাদের সিনেমা কিন্তু ইভলভ করেনি, তার একটা মেন কারণ হচ্ছে এই স্টার কালচারটা। কারণ আমাদের শুধুমাত্র স্টারকে মাথায় রেখে সিনেমা বানানো হয়, নাকি কনসেপ্টকে মাথায় রেখে। এবার এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আপনারা লাস্ট কয়েক বছরেও যদি দেখেন, দেখবেন স্টার যারা আছে, বড় স্টার, বিশেষ করে বলিউডের স্টাররা, তাদের সিনেমা কিন্তু ওয়ার্ক করছে না। শাহরুখ খান দুটো জাইগ্যান্টিক হিট দিয়েছেন ঠিকই, বাট আমির খানের দেখুন লাস্ট দুটো সিনেমা ফ্লপ, অজয় দেবগানের দেখুন একটা মিক্সড ব্যাক রেকর্ড, ঋত্বিক রোশনের তার ওয়ারের পরে সেই রকম ভাবে সিনেমা ওয়ার্ক করেনি। এবছর ফাইটারও একটা অ্যাভারেজ গ্রোসার হয়েছে। অক্ষয় কুমার পরপর সিনেমা ফ্লপ, সালমান খানের পরপর সিনেমা ফ্লপ। উল্টো দিকে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মুঞ্জিয়ার মতো সিনেমা ওয়ার্ক করছে, একটা স্ত্রী টুর মতো সিনেমা জাইগ্যান্টিক বক্স অফিসে যাচ্ছে, একটা হানুম্যানের মতো সিনেমা তেজা সাজ্জা নাকি, যার আমি জীবনে নাম শুনিনি ভেরি অনেস্টলি, সেই সিনেমাটা এবছরের ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু কনসেপ্টটা মেন। শ্রদ্ধা কাপুর ওই স্ত্রী টুর রোলটার জন্য তাকে সে স্টার, সে কিন্তু স্ত্রী টুর বাইরে স্টার না। ঠিক যেরকম ড্যানিয়েল র্যাডক্লিফ হ্যারি পটারের বাইরে স্টার ছিলেন না, ঠিক যেরকম রবার্ট ডাউনি জুনিয়র আয়রন ম্যান আর শার্লক হোমসের বাইরে বক্স অফিস জনা, ঠিক যেরকম জনি ডেপ, সেরকমই কিন্তু শ্রদ্ধা কাপুর বা রাজকুমার রাও, এরা এই স্পেসিফিক রোলটাতেই কিন্তু এই বক্স অফিসটা দিতে পারবে। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এখানে কিন্তু স্টার প্লাস কনসেপ্টটা চলে আসছে, এবং এই স্টার প্লাস কনসেপ্টটাই গোয়িং ফরওয়ার্ড প্রেলিভেন্ট হবে বলে আমার বিশ্বাস। কারণ কি হবে, ধরুন স্ত্রী টু কি দেখিয়ে দিল, আপনি একটা হিউজ বক্স অফিসে যেতে পারেন পিওরলি বাই কনসেপ্ট এবং ভালো অভিনেতা, যারা হয়তো নেসেসারিলি স্টার বা সুপারস্টার না, কিন্তু অভিনেতা ভালো, শ্রদ্ধা কাপুর বলুন, অভিষেক ব্যানার্জি বলুন, রাজকুমার রাও বলুন, এরা, আপনি এদেরকে দিয়ে ইউ ক্যান গো টু দ্যাট বক্স অফিস। কারণ কি হচ্ছে, কারণ কনসেপ্টটা ওয়ার্ক করছে, স্টার প্লাস কনসেপ্ট, বারবার করে যেটা বলছি। তো এবার কিন্তু আস্তে আস্তে এই জিনিসটাতেই ফোকাস হবে বলে আমার বিশ্বাস। কারণ যে পরিমাণে মানে ইন্ডিয়ান সেলিব্রিটিদের চার্জ যে পরিমাণে বেড়েছে, বড় স্টারদের সবারই কে কি চার্জ করে খবরাখবর সবাই দেখি আমরা, এটাও কিন্তু ওই মিড 90s লেট 90s এর হলিউডের মতনই যাচ্ছে। এবার কিন্তু এই স্ত্রী টু তো এই টেমপ্লেটটা দেখিয়ে দিল, আস্তে আস্তে দেখবেন এই দিকেই শিফট হচ্ছে, যেখানে এরা ক্যারেক্টারটাকে বিল্ড করবে, এরা আইপিটাকে বিল্ড করবে, ওয়ার্ল্ডটাকে বিল্ড করবে, যাতে ওটা দেখতে লোকে আসে, নাকি কোন স্টার প্লে করছে। এবং এটা কিন্তু একটা খুব ন্যাচারাল প্রসেস অফ এভলিউশন, অন্যান্য ইন্ডাস্ট্রিতে আগেই হয়ে গেছে। হলিউডে তো যেটা বললাম আর্লি 2000s থেকে এই মডেলটা চলছে, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিও কিন্তু স্লোলি বাট স্টেডিলি সেই দিকেই যাচ্ছে, এবং সেটা ভালো। কারণ আপনি কনসেপ্টের দিকে জোর দিতে পারেন। এখন আপনাকে একটা বড় স্টারকে নিতে হলে তার ইমেজ কি, তার ফ্যান বেস কি দেখতে চায়, সে কি করতে চায় বা চায় না, এগুলো ভেবে সিনেমা বানাতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু ইটস আ ন্যাচারাল প্রসেস অফ এভলিউশন, এবং এটা কিন্তু আমরা ইন্ডিয়ান ফিল্মে দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু পিওর স্টারডাম আর থাকবে না। শাহরুখ খান বলেছিলেন না যে আই এম দ্য লাস্ট সুপারস্টার, কথাটা কিন্তু মানে ব্র্যাগিং করে বলে কথা, মানে বলা কথা নয়, বাট বা মানে ইমোশনে বলা কথা নয়। তিনি খুব ধুরন্ধর একজন বিজনেসম্যান, তিনি মার্কেটটা বোঝেন, তিনি জানেন যে এটা চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে কিন্তু আমরা এই স্টারডামটাই দেখবো, যে যেখানে একটা রোল বা একটা ক্যারেক্টার বেশি প্রাধান্য পাচ্ছে, নাকি কে সে প্লে করছে। তো দ্যাট ইজ দ্য ন্যাচারাল প্রসেস অফ এভলিউশন, এবং এটাই কিন্তু নিউ এজ অফ স্টারডাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।